আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর সময় কোথায় ছিলেন খামেনি? কে হচ্ছেন খামেনির পরবর্তী উত্তরসূরি? বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত। ইরানের হামলায় কমপক্ষে 200 মার্কিন সেনা নিহতের দাবি। রাশিয়ার পর ইরানের পক্ষ নিয়ে এবার চীনের কড়া প্রতিক্রিয়া। জামাতের এমপিকে অবহেলার অভিযোগ, ডিসির বিরুদ্ধে রংপুরে তোলপাড়। এবার ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির তসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় নিজ অফিসেই ছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ভোরে তার তেহরান অফিসে দায়িত্ব পালন করার সময় নিহত হন। এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে যে তেহরানে অবস্থিত লিডারশিপ হাউস কমপ্লেক্সের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপ্লেক্সটিতেই ছিল খামেনির অফিস। আইআরজিসি সংশ্লিষ্ট তসনিম নিউজ এজেন্সি বলেছে, খামেনির নিজ অফিসে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি আত্মগোপনে ছিলেন। এমন খবর ছিল শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বিবৃতি প্রচার করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে 86 বছর বয়সী খামেনি কিভাবে মারা গেলেন এবং কে তার দায়িত্ব নিতে যাচ্ছে সেসব নিয়ে কিছু বলা হয়নি। সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন বিশেষজ্ঞ মণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে 88 জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসেন দ্বিতীয় ব্যক্তি। এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি 8 বছর অন্তর অন্তর। কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামে একটি কমিটি অনুমোদনের উপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ইরানের সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এই তথ্য জানায়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। পোস্টে তিনি লিখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলেই কিছুই করার ছিল না। ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমরা গত রাতেই বলেছি, এখনই সুযোগ, তারা চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা। আশা করি বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে এবং এই দেশকে তারা প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রতিক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই নিখুঁত এবং ভারী বিমান হামলা পুরো সপ্তাহ জুড়ে অথবা প্রয়োজন মতো বিরতিহীনভাবে চলতে থাকবে। শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তাদের হামলায় অন্তত 200 জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম
এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে। সংবাদ মাধ্যম অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আইআরজিসি অন্তত 200 মার্কিন সেনা নিহত করার দাবি করেছে। তারা আরো দাবি করেছে সেন্টকমের একটি যুদ্ধ জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর বড় বিজয় হিসেবে প্রচার করছে। কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আইআরজিসির দাবি অনুযায়ী 200 মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সবই মিথ্যা। সেন্টকম জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই। পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে হঠাৎই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার 28 ফেব্রুয়ারি সকাল থেকে যৌথ এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 31টি প্রদেশের মধ্যে 20টিরও বেশি প্রদেশ। ইরানে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে। শনিবার 28 ফেব্রুয়ারি এক বিবৃতির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। বেইজিং সব পক্ষকে উত্তেজনা এড়াতে এবং পুনরায় সংলাপ শুরু করার আহ্বান জানাচ্ছে। এর আগে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব দায়িত্বহীন কর্মকাণ্ডের নিরপেক্ষ মূল্যায়ন করা। রাশিয়া আগের মতোই আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত। সেই সঙ্গে ইরানের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, সামরিক অভিযান চালানোর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা ছিল কেবল বিষয়টিকে আড়াল করার জন্য। মেদভেদেভ বলেন, শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি আড়াল মাত্র। এ নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউ কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ এই হামলার পর চুপ করে বসে নেই ইরান। তাৎক্ষণিকভাবে জবাব দেওয়া শুরু করেছে তারাও। ইসরায়েলের বৃষ্টির মতো আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। শুধু ইসরায়েলই নয়, যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করেছে দেশটি। এরই অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় শনাক্ত করা হয়েছে। এই ভয়াবহ পাল্টা হামলার পর পুরো ইসরায়েল জুড়ে বিপদ সংকেত বা সাইরেন বেজে উঠেছে এবং নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ এর পক্ষ থেকে জারি করা জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের বড় ধরনের ঢেউ আমাদের সীমান্তের দিকে ধেয়ে আসছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনী এই হুমকিগুলো প্রতিহত করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে। আইডিএফ আরো সতর্ক করে দিয়ে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিখুঁত নয়, তাই বড় ধরনের প্রাণহানি এড়াতে জনগণকে অবিলম্বে আইডিএফ এর সুরক্ষা নির্দেশনা মেনে চলতে হবে। তেল আবিব সহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে এখন মুহুর্মুহু সাইরেন আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা দেশটিকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের এক বিবৃতিতে হুঙ্কার ছেড়ে বলেছে, শত্রু চূড়ান্ত হয়ে পরাজিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান নির্বিচ্ছিন্ন চলবে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সেই সব স্থানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে যেখান থেকে মার্কিন ও ইহুদিবাদী ইসরায়েলের অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত সব স্থাপনাও আমাদের লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত। এবার অন্যান্য প্রসঙ্গ। জামাত ইসলামের ইফতারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে দুষ্টুমি করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে কথা জানিয়েছেন
খোদ নাসিরউদ্দিন পাটোয়ারি। জামাত ইসলামের ইফতারে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জনের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে পোস্টে তিনি লিখেছেন, আজকের জামাত ইসলামের ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি। তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন জামাত ইসলামের আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তো ওর জন্য দোয়া ও দাওয়া দুটোই রইল। এনসিপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শীঘ্রই সারা দেশে চালু হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মুঈন খানকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, তিনি বললেন ভালো আছি, বাসায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবার আব্বাস ভাই বললেন, দুষ্টমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। সরকারি কর্মসূচিতে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসরণ না করে জাতীয় সংসদ সদস্যকে অবহেলা ও অবজ্ঞার অভিযোগ উঠেছে রংপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে। 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বিভাগীয় কমিশনারকে প্রধান অতিথি করা নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে একজন জাতীয় সংসদ সদস্যের অবস্থান 13তম, সেখানে বিভাগীয় কমিশনারের অবস্থান 21তম। এই প্রটোকল জানা সত্ত্বেও জেলা প্রশাসকের আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারকে প্রধান অতিথি করা হয় বলে অভিযোগ ওঠে। নাম প্রকাশ না করার শর্তে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিনের প্রথা অনুযায়ী জেলা প্রশাসনের আয়োজিত সরকারি কর্মসূচিতে সংশ্লিষ্ট আসনের এমপিকেই প্রধান অতিথি করা হয়ে থাকে, কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। এতে কর্মকর্তাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। রংপুর 3 আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাকে প্রধান অতিথি করা হয়নি, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন মহল। তারা এটিকে একজন জনপ্রতিনিধির মর্যাদাহানির ঘটনা হিসেবে দেখছেন। এ বিষয়ে মাহবুবুর রহমান বেলাল বলেন, জেলা প্রশাসন তার পদমর্যাদা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তাকে অবমূল্যায়ন করেছে। দেশের সার্বিক পরিস্থিতি ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাননি বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান বলেন, একজন এমপিকে ডেকে এনে অপমান করা হলে তা মেনে নেওয়া যায় না। সংগঠনের আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা কমিটির সভাপতি ফখরুল আলম বেঞ্জু বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী এমপির মর্যাদা বিভাগীয় কমিশনার চেয়ে উপরে, সেই অনুযায়ী প্রটোকল অনুসরণ করা উচিত ছিল। এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, অনুষ্ঠানটি আগে থেকে নির্ধারিত ছিল, কিছু সমন্বয়গত ত্রুটি হয়ে থাকতে পারে। তিনি এমপির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর কথা জানান। রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত ছিল, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে জাতীয় সংসদ সদস্যের মর্যাদা যথাযথভাবে রক্ষা করা হবে। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হলে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব। ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় অভিনেতা শুটিং এর কাজে নেপালে ছিলেন। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি জানান, খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শীঘ্রই তিনি দেশে ফিরছেন বলেও জানান। ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল। ঘটনার একদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভি। সেখানে তিনি লিখেছিলেন, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। পোস্টটির মন্তব্যে ইকরার প্রতিক্রিয়া জানান। পোস্টটির এক মন্তব্যে ইকরা লিখেন, অভিনন্দন, ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন, এবার কাঁদছো কেন? এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা তৈরি হয়েছে। এদিকে নেপালের সহকর্মী ইফফাত তিথির সঙ্গে একটি ছবি পোস্ট করে আলভির জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঘটনাও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। উল্লেখ্য, ভালোবেসে 2010 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভি ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।
প্রিয় দর্শক, শেষ করছি আজই ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্ত। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।